আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আরবদের গোলামিতে রক্তাক্ত গাজা। ইসরায়েলি বিমানবন্দর চালুই করতে দিচ্ছে না হুতি। গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে। গাজায় যুদ্ধ বন্ধে 5 নীতি তুলে ধরলেন নেতানিয়াহু। গাজার সমর্থনে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, হাড়ি পাতিল হাতে প্রতিবাদ। ইসরায়েলের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি মুসলিম দেশের। পশ্চিমা মিত্রদের লজ্জাজনক পরাজয় এড়াতে মরিয়ার চেষ্টা করছেন ট্রাম্প। গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে এরদোয়ানের বিস্ফোরক মন্তব্য। ফিলিস্তিনিদের জন্য জালিমের ভূমিকা ইসরায়েল, এটা থামানো হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। আরবদের গোলামিতে রক্তাক্ত গাজা, রক্তে ভাসছে গাজা। বুলেট বোমার খোদায় থেমে গেছে শিশুর কান্না, মায়ের চোখে শূন্যতা, চারপাশে ধ্বংস, আগুন আর হাহাকার। এই নৃশংসতার মাঝেও কিছু চিত্র আরো গভীরভাবে বিদ্ধ করে আরব বিশ্বের নীরবতা, নেতৃত্বের নির্লজ্জ আত্মসমর্পণ। যে অঞ্চলের রাজপথগুলোর আরব ঐক্য, ফিলিস্তিন মুক্তি আর মুসলিম ভ্রাতৃত্বের স্লোগানে কাঁপার কথা, আজ সেখানকার প্রাসাদগুলো একেবারে নীরব। কর্পোরেট চুক্তি আর মার্কিন মদদের নরম আলোয় ঝলমল। ইসরায়েল যখন ফিলিস্তিনি ঘরে বোমা ফেলে, তখন আরব শাসকরা ওয়াশিংটনে তেল বেচার চুক্তিতে সই করতে ব্যস্ত। কারো কারো মুখে ফিলিস্তিনের জন্য 2-1 ফোঁটা নকল কান্না থাকলেও তাকিয়ে থাকে মার্কিন ইশারার দিকেই, যার কারণেই গাজা আজ রক্তাক্ত। এই গোলামি নতুন কিছু নয়, এটি সেই পুরনো আরব ফ্যাসাদের উত্তরাধিকার, যা ব্রিটিশ উপনিবেশিক শক্তির তৈরি আর এখন মার্কিন আধিপত্যের ছায়ায়। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানী শাসন পরবর্তী যে আরব রাষ্ট্রগুলো গড়ে তোলা হয়েছিল, তাই অঞ্চলের নিজস্ব অধিবাসীদের জন্য নয়, বরং গড়ে তোলা হয়েছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষায়। সম্প্রতি মিডল ইস্ট আইয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ এবং চ্যান্সেলর চেয়ার পদে অধিষ্ঠিত ওসামা মাকসিদির লেখা এক নিবন্ধে এমন মতামত তুলে ধরা হয়েছে। নিবন্ধে উল্লেখ করা হয়েছে, 1918 সালে ওসমানী শাসন পরবর্তী মধ্যপ্রাচ্যে ব্রিটিশ আধিপত্য স্পষ্ট হয়ে উঠতে থাকে। 1919 সালের তথাকথিত প্যারিস শান্তি সম্মেলনের সময় ব্রিটিশরা বুঝে যায়, ব্যাহত প্রতীয়মান স্বনির্ধারণীর যুগে নিজেদের আধিপত্য আর সরাসরি চাপিয়ে দিতে পারবে না তারা। তাই তাদের আধিপত্য আড়াল করতে দরকার স্থানীয় কর্তৃত্ব নামের এক মুখোশ। কিছু ব্রিটিশ সাম্রাজ্যবাদী, যেমন টি লরেন্স, ভাবতেন তারা আরবদের সহায়তা করার মধ্য দিয়ে নিজেদের অহংকার চরিতার্থ করছেন, কিন্তু তারা মূলত ব্রিটিশ সাম্রাজ্যেরই সেবক ছিলেন। 1916 সালে হাশেমি নেতা শরীফ হোসেন ইবনে আলীকে সমর্থন ও অর্থ সহায়তা দিয়ে আরব বিদ্রোহে উস্কানি দেয় তারা। হাশেমিরা আগে উসমানীদের সেবা করলেও প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের পক্ষে চলে যায়। এটি ছিল ব্রিটিশদের পরোক্ষ শাসন নামে এক পুরনো কৌশলেরই নতুন সংস্করণ। উদ্দেশ্য ছিল যে কোনো প্রকৃত স্বাধীনতার উদ্যোগ রুখে স্থানীয় শাসনের নামে নিজেরাই শাসন চালিয়ে যাওয়া। কিন্তু 1967 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ব্রিটিশদের স্থান নিয়ে মধ্যপ্রাচ্যে প্রধান প্রভাবশালী শক্তিতে পরিণত হয়, আর তারাই আবার গড়ে তোলে নতুন রূপের আরব মুখোশ। এরপর থেকে চলছে এখনো। আজকের আরব মুখোশ প্রকৃতপক্ষে সেই পুরনো ব্রিটিশ উপনিবেশিক ছকেরই পুনরাবৃত্তি, তবে এবার তা যুক্তরাষ্ট্রের আধিপত্য টিকিয়ে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে। আজকের আরব শাসকরা নিজেদের কিছুটা কৌশলী ভূমিকা রাখতে পারেন, তবে তা যুক্তরাষ্ট্রের নীতির প্রতি অনুগত থেকেই, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে জনমতের বিপরীতে গিয়েও। এ শাসকরা কখনো নীরব দর্শক, কখনো সহচর। এক বাক্যে বলা যায়, তারা এমন এক বহিঃশক্তির ছত্রছায়ায় টিকে আছেন যে শক্তি মুসলিম ও আরবদের তাচ্ছিল্য করে। ইসরায়েলি বিমানবন্দর চালুই করতে দিচ্ছে না হুতি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে তীব্র আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। ড্রোন ও মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু স্থলে নয়, বিশ্বের অন্যতম বাণিজ্যিক নৌপথ লোহিত সাগরেও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে তারা। হুতি যোদ্ধাদের আক্রমণে ইসরায়েলের একমাত্র সমুদ্র বন্দর ইলাতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যা দেশটির জন্য বড় অর্থনৈতিক
ধাক্কা। এই বন্দর দিয়ে এতদিন সহজে পণ্য আনা নেওয়া করত ইসরায়েল। সাম্প্রতিক হামলায় হুতিরা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন আক্রমণ চালিয়েছে। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, বীরশেবা আশকালনের 2টি স্থাপনা। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজা ইসরায়েলি গণহত্যা অবরোধের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। যুদ্ধ অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। অর্থনীতিতে আঘাত হানতে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে ব্যবসা করা বিদেশি সংস্থাগুলোকে সতর্ক করে সারি বলেন, ইসরায়েলে যাওয়া যে কোনো জাহাজই হামলার লক্ষ্যবস্তু হবে। গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে। গাজা ইসরায়েলের অভিযান সম্প্রসারণের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস এবং স্লোভেনিয়া। ইউরোপীয় দেশগুলো বলছে, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ ধারাবাহিকভাবে জিম্মিদের নিঃশর্ত এবং তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানিয়েছে। তবে হামাসকে অবশ্য নিরস্ত্র করতে হবে এবং গাজার শাসন ব্যবস্থায় ভবিষ্যতে তারা কোনো ভূমিকা পালন করতে পারবে না উল্লেখ করে এতে আরো বলা হয়, এখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবশ্যই কেন্দ্রীয় ভূমিকা থাকতে হবে। কিন্তু ইসরায়েলি সরকারের এই সিদ্ধান্ত জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারবে না এবং তাদের জীবনকে আরো বিপন্ন করার ঝুঁকি তৈরি করবে। গাজায় যুদ্ধ বন্ধে 5 নীতি তুলে ধরলেন নেতানিয়াহু। ইসরায়েল হামাসকে ক্ষমতা থেকে উৎখাত করবে বলে নিজের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তেল আবিব গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেবে, যার মধ্যে ইসরায়েলের সঙ্গে সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করা অন্তর্ভুক্ত। গাজা ইসরায়েলের সামরিক উপস্থিতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে এই সংবাদ সম্মেলন করেছেন নেতানিয়াহু। তিনি গাজায় যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের 5 নীতির রূপরেখাও তুলে ধরেছেন। সেগুলো হলো: 1. হামাসের নিরস্ত্রীকরণ, 2. সকল জিম্মিকে ফিরিয়ে আনা, 3. গাজা উপত্যকার অসামরিকীকরণ, 4. উপত্যকায় অতিরিক্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরায়েল, 5. হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। এদিকে দখল নয় গাজাকে মুক্ত করা ইসরায়েলের পরিকল্পনা বলেও দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজার মানুষ হামাসের কবল থেকে মুক্তির জন্য আমাদের এবং বিশ্বের কাছে ভিক্ষা চাইছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষ্য, তাদের লক্ষ্য গাজা দখল করা নয় বরং এটিকে মুক্ত করা। হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করতে রাজি হয় তবে যুদ্ধ শেষ হতে পারে বলেও জানান নেতানিয়াহু। গাজার সমর্থনে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, হাঁড়ি পাতিল হাতে প্রতিবাদ। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন। 30তম জাতীয় প্যালেস্টাইন মার্চের অংশ হিসেবে ব্রিটিশরা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে লন্ডনের রাস্তায় নেমে আসে। গাজায় অনাহার বন্ধ করুন এই প্রতিপাদ্য নিয়ে লাখ লাখ মানুষ কেন্দ্রীয় রাসেল স্কয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে। ইসরায়েলের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি মুসলিম দেশের। সারা দুনিয়া যখন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালো এক মুসলিম দেশ। রেকর্ড পরিমাণ টাকার গ্যাস চুক্তি করে দেশটি আবারও প্রমাণ করলো ফিলিস্তিন নিয়ে মোটেও আগ্রহ নেই তাদের। $35 বিলিয়ন ওই চুক্তি অনুযায়ী ইসরায়েলের লেভিয়াথন গ্যাস ক্ষেত্র জ্বালানি আমদানি করবে মিশর। ইসরায়েলের জ্বালানি প্রতিষ্ঠান নিউমেড বৃহস্পতিবার এই চুক্তির ব্যাপারে ঘোষণা দেয়। 2040 সাল নাগাদ মিশরকে 130 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে ইসরায়েলি কোম্পানিটি। এই গ্যাস ক্ষেত্রে 3টি মালিক প্রতিষ্ঠান রয়েছে। নিউমেড ছাড়াও ইসরায়েলি কোম্পানির রেশিও, শেভরনও এই গ্যাস ক্ষেত্রের মালিক। নিজের চাহিদা মেটাতে আগে থেকে ইসরায়েলের কাছ থেকে গ্যাস আমদানি করে থাকে মিশর। কিন্তু 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর এতে ছেদ ঘটে। তবে দেশীয় উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায় ইসরায়েলের গ্যাসই এখন মিশরের ভরসার কারণ হয়ে উঠেছে। পশ্চিমা মিত্রদের লজ্জাজনক পরাজয় এড়াতে মরিয়া চেষ্টা করছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা অপমানজনক পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি এড়াতে মরিয়া চেষ্টা করছেন।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক গ্লোবাল স্টাডিজ প্রোগ্রামের প্রাক্তন পরিচালক মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী মাইকেল ব্রেনার কথা বলেছেন। তিনি বলেন, সর্বোপরি ট্রাম্প মনোযোগ আকর্ষণ করেন। পুতিন সম্প্রতি ইউক্রেন সম্পর্কে ট্রাম্পের আলটিমেটাম এবং সময়সীমা উপেক্ষা করেছেন। অতএব একটি মুখোমুখি বৈঠক অত্যন্ত প্রয়োজন। তার মূল্যায়নে ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব লজ্জাজনক পরাজয়ের দ্বারপ্রান্তে। ট্রাম্প এটি এড়াতে মরিয়া, কিন্তু সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। তাই ট্রাম্প কেবল যুদ্ধবিরতির ধারণার বিভিন্নতা তৈরি করে চলেছেন। যদি তিনি কেবল যুদ্ধ বন্ধ করতে পারেন, এমনকি সাময়িকভাবেও, তিনি একজন মহান শান্তিরক্ষী হিসেবে লাইমলাইটে উঠে আসতে পারেন। গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে এরদোয়ানের বিস্ফোরক মন্তব্য। গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে জানা গেছে, দুই নেতা গাজার বর্তমান পরিস্থিতি ও ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেন। এরদোয়ান বলেন, ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে আঙ্কারা। তিনি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি সম্পর্কিত মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দেন এবং জানান, পশ্চিমা বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন। ফিলিস্তিনিদের জন্য জালিমের ভূমিকা ইসরায়েল, এটা থামানো হবে। জাতিসংঘের র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ গাজা ইসরায়েলি বাহিনীর দ্বারা চলমান গণহত্যা থামানোর ব্যাপারে নিজের ও সমমনা মানুষের দৃঢ় অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলকে জালিম বলে আখ্যায়িত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, আমরা এই গণহত্যা থামাবো। প্রশ্ন হলো কবে? মানুষও বিভিন্ন প্রতিষ্ঠানে এগিয়ে আসছে। তারা আমার প্রতি নয়, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে চায়। আলবানিজ বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আলোচনার বিষয়। কিন্তু ইসরায়েল ও তার মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই অধিকারগুলোকে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে বাতিল করার চেষ্টা করছে। তিনি বলেন, ইসরায়েল নিজেদের অবৈধ বসবাসকারীদের জন্য নিজেদের গণতন্ত্র বলে, অথচ 50 লাখ ফিলিস্তিনির জন্য তারা সামরিক স্বৈরতন্ত্র বা জালিমের ভূমিকায়। তিনি বলেন, এই স্বৈরতন্ত্র বজায় রাখতে ইসরায়েল 21 শতাব্দীর আধুনিক প্রযুক্তি, অস্ত্র, গোয়েন্দা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে, যা অন্যান্যরা অনুকরণ করতে পারে। তবে আলবানিজ জোর দিয়ে বলেন, তেল আবিবকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, যেমনটি অন্য যে কোনো অপরাধী রাষ্ট্রের ক্ষেত্রে করা হয়।